রেস্টুরেন্ট স্টাইল মাটন বিরিয়ানিতে আমরা প্রত্যেকে রেস্টুরেন্টেই খেয়ে থাকি না। তো আজকে আমি বানাবো একদম ঘরোয়াভাবে ঝটপট করে মাটন বিরিয়ানি। কিভাবে অনেক তাড়াতাড়ি মাটন বিরিয়ানি বানানো যায় সেটা অবশ্যই তোমরা একবার দেখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কত তাড়াতাড়ি মাটন বিরিয়ানি ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। এই যে দেখো, আমি এখানে প্রায় 1 কেজির মতন মাটন নিয়ে নিয়েছিলাম। 1 কেজির হয়তো একটু বেশিও থাকতে পারে। 1 কেজির মতন মাটন নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম একটু লবণ, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা মাস্ট দিতেই হবে। ব্যাস সব মশলাগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এরকম নয় যে মাংসটাকে মেখে বহু সময় রেখে দিতে হবে। আর যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে টক দই। বেশ খানিকটা কিন্তু টক দই দিতে হবে। টক দই দিলে মাংসটার ময়েশ্চারটা বেশ ভালো আসে। ব্যাস এটাকে এবার ভালোভাবে ম্যারিনেট করার পালা। এটা ম্যারিনেট করলে আমার হাতে খুব জ্বালা করে, তার জন্য আমি ম্যারিনেটটা করি না। সবসময় ইনিই ম্যারিনেটটা আমাকে করে দেয়। তো ভালো করে এটা ম্যারিনেট করে নিলেই একদম রান্না বলতে গেলে অনেকটাই এগিয়ে যাবে। এই যে ম্যারিনেশন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সবসময় আমরা এরকম চেষ্টা করি বাড়িতেই দোকানের মতন বিরিয়ানি করার, কিন্তু আমার মনে হয় বাড়িতে যখন খাবো তাহলে আমি বাড়ির মতনই খাবো, দোকানের মতন আমি কেন খাবো আর কি। তো আগের দিন আমি একটা বিরিয়ানির ভিডিও দিয়েছিলাম, তো সেখানে এক দাদা বিরিয়ানি একটা ছবি দিয়েছিলাম। সেখানে এক দাদা বলেছিল যে আমরা বর্ণালী স্টাইল বিরিয়ানি খেতে চাই, আমরা দাদা বৌদি বা কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে চাই না। তো আমি কি সব কিছুর ঊর্ধ্বে একেবারেই না, কিন্তু তবুও নিজের স্টাইলে বিরিয়ানিটা বানানোর চেষ্টা করছি। কিন্তু খেতে জানো তো খুবই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কতটা ভালো হয়েছিল। আমি তো আর প্রত্যেককে রেঁধে খাওয়াতে পারবো না, তো তোমাদেরকে একটু দেখাতে তো পারি আমি কীভাবে রেঁধেছিলাম, এবং এই ভালোটা সবার সাথে ভাগাভাগি করে নিতে পারি। একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 বাটির মতন বড়ো সাইজের 1 বাটি পেঁয়াজ কুচি ছিল। 4টে বড়ো সাইজের পেঁয়াজ ছিল আর কি। ভালোভাবে এটাকে একদম হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ দোকানে যেমন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে সেটাকে জল দিয়ে সেদ্ধ করে পেঁয়াজের যে রসটা তৈরি করে, আমি ঠিক সেরকম করব না, কিন্তু বাড়িতে যেহেতু বানাচ্ছি সেটা থেকে একটু আলাদা করব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা। বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা একটু বেশিই দিতে হয় মাটনে আদা রসুন বাটাটা দিলে আর কি ভালো ফ্লেভারটা আসে বেশি পরিমাণে দিলে। যে ম্যারিনেট করা মাটনটা ছিল, মাটনটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাটনটার সঙ্গে আদা রসুন বাটা পেঁয়াজটাকে ভালোভাবে একটু কষে নিতে হবে। খুব বেশি সময় কষতে হবে এরকম না, তোমরা চাইলে এটাকে একবারে কুকারেও রান্না করতে পারো, কিন্তু আমার মনে হয় একটু কষে নিলে ব্যাপারটা একটু বেশি ভালো লাগে খেতে। ব্যাস এই মাটনটাকে হাই ফ্লেমে একটু কষে নেব, ওই বলতে পারো 5-7 মিনিট মতন কষে নেব। দেখতেই পাচ্ছ রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, আর অনেকটা তেলও বেরোতে শুরু করেছে। সবসময় বিরিয়ানির মাটনটা চেষ্টা করবে একটু রেয়াজি মাটন বা একটু তেলযুক্ত মাটন নেওয়ার জন্য। বাস এখানে দিয়ে দিলাম একটু সানরাইজের বিরিয়ানি মশলা। এই সানরাইজের বিরিয়ানি মশলাটা না, সানরাইজ না সরি ভুল বললাম, এভারেস্টের বিরিয়ানি মশলাটা আমার ভীষণ ভালো লাগে। সানরাইজের থেকে এভারেস্টেরটা অনেক বেটার আমার আর কি, সেটাই মনে হয়। তো বিরিয়ানি মশলা বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবারও মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো এবার স্বাদ মতো জল। বেশ খানিকটা জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু কষিয়েছি এরকম না, আবার যে কষাইনি এরকমও না। বাস এবারে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব, 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। বাস বিরিয়ানির টেক্সচারটা, মাংসের যে টেক্সচারটা সেটাই কিন্তু চলে এসেছে, দেখেছো। চলো তাহলে এটাকে প্রেশারে দিয়ে দিই। তোমরা না চাইলে আর কি প্রেশারে নাও দিতে পারো, কড়াইতে ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারো, কিন্তু প্রেশারে দিলে অনেক তাড়াতাড়ি প্রসেসটা সম্পূর্ণ হয়ে যায় আর কি। তার জন্য আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো। ওই প্রেশারে 3টে সিটি মতন দিয়ে দেবো, খুব একটা বেশি সময় দেবো এরকম নয়। যেহেতু ভেপারে দেবো, ভেপারে দিলেও অনেকটা সেদ্ধ হয়ে যাবে না। সবসময় মনে রাখতে হবে মাটন হোক বা রাইস হোক সব কিছু যেন 70% মতন কুক হয়ে যায়। 30% যখন আমরা স্টিমে দেবো তখন 30% কুক হবে। 100% কুক করে দিলে না মাটনটা, তখন না পুরো একদম গলে যাবে ভেপারে দিলে। তার জন্য সবসময় 100% কুক থেকে অন্তত 30% কুকটা আমাদের কম করে নেওয়া ভালো আর কি। আর তোমাদের যদি মাটনে চর্বি থাকে তাহলে কিন্তু চর্বিটা একদমই প্রেশারে দিও না, প্রেশারে দিলে একদম গলে তেলটা পুরো বেরিয়ে আসে।
যে ঝোলটা ছিল ঝোলটাও আমি প্রায় সবটা দিয়ে দেবো। আর আলু যেটা ভেজে রেখেছিলাম আমি আলুটাও একটু সেদ্ধর জন্য দিয়ে দেবো। আলুটা যেহেতু আমি একদমই অল্প ভেজেছি, তোমরা চাইলে আলুটা ভালোভাবে ভেজে নরমও করে নিতে পারো, প্রেশারে নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় আলুটা প্রেশারে দেওয়াটাই বেটার। আলুটা একদম হাতে দেওয়ার সাথে সাথে গলে যাবে, নাহলে কিন্তু একদম ঠিকঠাক লাগে না। ব্যাস আলুগুলোও দিয়ে দিলাম। চলো তাহলে এটাকে ব্যাস সিটি লাগাই। ওই বলতে পারো 3টে মতো সিটি লাগিয়েছিলাম, 3টে সিটি লাগিয়েছি, কিন্তু একটা সিটি দেওয়ার পরেই আমি আলুটাকে নামিয়ে রেখেছিলাম। আলুটা নামিয়ে রেখে তারপরে আবারও 2টো সিটি দিয়েছিলাম, কারণ 3টে সিটি একবারে দিলে পুরোপুরি গলে যাবে। তো আলু এবার চলো তাহলে সাজানোর পাল্লা। আলু মাটন আমার সব ভালোভাবে আর কি 70% কুক হয়ে গেছে। এইবারে হাঁড়িটাকে ভালোভাবে প্রথমে একটু গরম করে নিয়েছিলাম। তোমরা হয় পিতলের হাঁড়িতে করবে, না হলে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে করবে। সবসময় তো আমাদের ঘরে পিতলের হাঁড়িতে করার মতন পরিস্থিতি থাকে না, তো আমার মনে হয় এই হাঁড়িটা সবসময় অ্যাভেলেবেল থাকে ঘরে, এই হাঁড়িতে করাটাই বেস্ট। আর এরকম টাইপের আমি একটা বিরিয়ানি হাঁড়ি কিনে নিয়েছিলাম। এই হাঁড়িগুলোতে না বিরিয়ানি করতে যেমন সুবিধা, তেমনি সার্ভ করতেও বা মেশাতেও অনেক সুবিধা। তো এই হাঁড়িগুলো তোমরা চাইলে দোকান থেকে কিনে নিতে পারো অনায়াসে, বাসনের দোকানে অনেক ভালো হয় এই হাঁড়িগুলোতে বিরিয়ানি। দমটাও যেমন ভালো হয়, তেমনি সার্ভ করার সময় অনেক সুবিধা হয়ে যায়। নিচেই দিয়ে দিলাম একদম আলু, আর দিয়ে দিলাম ওপরে মাটনের যে ঝোলটা ছিল সেই ঝোলটাও আমি এবার দিয়ে দেবো। ওই যে ঝোলটা ছিল তার প্রায় 70% আমি দিয়ে দিয়েছি। এইভাবে না বিরিয়ানিটা সাজালে একদম দোকানের মতন সাজানো হয়, কিন্তু এইভাবে বিরিয়ানিটা সাজালে অনেক কষ্টটাও কম হয়। তোমরা চাইলে একবারে হাঁড়িতেও রান্না করে তার উপরেই সাজাতে পারো, সেটা কোনো ব্যাপার না। আর এই যে দেখো আমি গোটা গরম মশলা আর একটু সামান্য তেল দিয়ে ভাতটাকে পুরোপুরি রান্না করে রেখেছিলাম। সেই ভাতটা রান্না করা তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। বাস ভাতগুলোকে আমি ওপরে দিয়ে দিলাম। আর তোমরা যদি অনেকটা পরিমাণে করো তাহলে তোমরা 2টো লেয়ারও করতে পারো, কিন্তু আমার যেহেতু একদম পরিমাণে অল্প ছিল, 1 কেজি চাল ছিল, 1 কেজি মাংস ছিল, সেহেতু আমি একবারে আর কি সাজিয়ে দিলাম। বাস ভাতটাকে আমি ভালোভাবে ওপরে ভালোভাবে আর কি ছড়িয়ে দিচ্ছি। আর ভাতগুলো যেন জমাট বেঁধে না থাকে, জমাট বেঁধে থাকলে কিন্তু সেটার মধ্যে একদমই কিছু ফ্লেভার টেভার কিছুই যায় না। বাস এবার ভাতটাকে ভালোভাবে দিয়ে দিলাম। আর যে ঝোলটা আমরা রেখে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ঝোল, সেটা আমরা দিয়ে দিলাম। এটা কিন্তু দোকানে দেয় না, এটা বাড়িতে রান্না করলেই সম্ভব। বাড়িতে দিয়ে দেওয়াই যায় ওপর দিয়ে, মন্দ হয় না খেতে। আমি ওই ঘরোয়াভাবে যেহেতু আজকে বানাচ্ছি, তো ওপর দিয়ে একটু ঝোল দিয়েই দিলাম। আর এই যে নিয়ে নিয়েছিলাম জ্বালানো দুধ, এটাকে ফুটিয়ে রেখেছিলাম। বাস এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলাপ জল, কিছুটা পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দেবো যে মিঠা আতর হয় না, মিঠা আতরের থেকে 2 থেকে 3 ফোঁটা। আমার খুব একটা ফ্লেভার পছন্দ না একদমই, ওর জন্য একদমই কম দিলাম বলতে পারো। তোমরা চাইলে তোমাদের ফ্লেভার বেশি পছন্দ হলে আর একটু পরিমাণে বাড়িয়েও দিতে পারো। আর মাটন বিরিয়ানিতে না কালারের প্রয়োজন হয় না, যে খুব একটা বেশি কালার দিতে হয় এরকম নয়। ওর জন্য একদমই কালার দিলাম না আমি। যে মাটনের ঝোলটা দিলাম, তেলটা আছে, ওটার রঙটা দিয়েই আমার হয়ে যাবে। বাস এবার পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। মাটন বিরিয়ানিতে খুব একটা বেশি ঘি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ মাটনেই প্রচুর তেল থাকে, সেই তেলটা দিয়েই বিরিয়ানি যে ময়েশ্চার ভাবটা ওটা চলে আসে। তো ঘরোয়াভাবেই আমি দমে বসিয়ে দিলাম, উপরে একটা নোড়া বসিয়ে দিলাম, তাহলে আর কি ওর ভেপারটা কম বেরোবেই না। দেখতে পাচ্ছ দম হয়ে গেছে এবং খেতে দুর্দান্ত হয়েছিল। চলো তাহলে এবার সার্ভ করে দিই। সবাইকে সার্ভ করে দিলাম, প্রত্যেকেই ভীষণ ভালো খেয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ঘরোয়া বিরিয়ানি বানিয়ে খেও, এবং আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। চলো তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চলো টাটা, বাই বাই। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।